চলো আবারও শুরু করা যাক বড়দের প্রাইমারি ক্লাস। আমরা ধ্বনিতত্ত্বের দ্বিতীয় ক্লাসে আজকে আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে। আমরা এর আগে অলরেডি স্বরবর্ণ বা স্বরধ্বনি নিয়ে আলোচনা করেছি। আজকে শুরু হবে ব্যঞ্জন বর্ণের আলোচনা। টোটাল বর্ণের সংখ্যা আমরা যেমনটা জানি 50টি, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ বাকি থাকলো তাহলে 39টি। আজকের আলোচনা এই 39টি ব্যঞ্জন বর্ণ নিয়ে। আমি এখানে 39টি ব্যঞ্জন বর্ণকে দুটো অংশে ভাগ করে রেখেছি। এক তো ঘরের মধ্যে কিছু রয়েছে, এর বাইরে কিছু রয়েছে। ঘরের মধ্যে যেগুলোকে রেখেছি সেই 25খানা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন, অলরেডি এখানে উল্লেখ করা রয়েছে, এবং এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে 14খানা অবর্গীয় ব্যঞ্জন। প্রথমত আমরা 25খানা বর্গীয় ব্যঞ্জন সম্পর্কে তাদের ডিটেলস জেনে নিই। চলো, এখানে একেবারে সেই ছোটবেলায় আমরা যে পড়েছিলাম ক খ গ ঘ ম থেকে শুরু করে প ফ ব ভ ম পর্যন্ত 25খানা ব্যঞ্জন বর্ণ রয়েছে, কিন্তু এদেরকে প্রথমত বর্গীকরণ করব। আমরা মনে রাখবো ক খ গ ঘ ম চ ছ বর্গীয় জ ই ঐ করে একেবারে ম পর্যন্ত প্রত্যেকটা লাইনে 5টা 5টা করে বর্ণ রয়েছে। এই 5টা বর্ণের প্রথম বর্ণের নাম দিয়ে বর্গের নামকরণ করা হয়। ক খ গ ঘ ম এই যে 5টা বর্ণ, এদের নাম হবে ক বর্গ, কারণ ক দিয়ে শুরু আছে তাই। এই লাইন শুরু আছে কি দিয়ে? চ দিয়ে, তাহলে চ বর্গ। এখানে শুরু হয়েছে ট দিয়ে, ট বর্গ। ত দিয়ে শুরু হয়েছে ত বর্গ। প দিয়ে শুরু হয়েছে প বর্গ। এখন আসবো উচ্চারণের ক্ষেত্রে এদেরকে কোন নামে আমরা জানবো। তার মানে ক খ গ ঘ ঙ মানে ক বর্গীয় যে বর্ণগুলো রয়েছে তাদেরকে কোথা থেকে উচ্চারিত করি? আমরা ক বর্গের বর্ণগুলোকে উচ্চারণ করি কণ্ঠ থেকে। সেই জন্য এদের অপর নাম কণ্ঠবর্ণ। কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে কণ্ঠবর্ণ। চ বর্গের যে 5খানা বর্ণ রয়েছে তারা উচ্চারিত হয় তালুর সঙ্গে টাচ করে, সেই কারণে এদের নাম হচ্ছে তালব্য বর্ণ। ট বর্গের যে 5খানা রয়েছে তারা উচ্চারিত হয় মূর্ধার সঙ্গে টাচ করে, সেই জন্য এদের নাম মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ। ত বর্গের যে 5খানা রয়েছে এরা উচ্চারিত হয় দাঁতের সঙ্গে টাচ করার ফলে, সুতরাং এদেরকে আমরা বলবো দন্ত বর্ণ বা দন্তন্য বর্ণ বলা হয়ে থাকে। প বর্গের 5খানা বর্ণকে আমরা বলবো এদের উচ্চারণকালে দুটো ঠোঁট স্পর্শ করতেই হয়, তাই এদের নাম ওষ্ঠ বর্ণ, যেহেতু ঠোঁটের অপর নাম ওষ্ঠ। এখন এদেরকে মনে রাখার জন্য আমরা কিভাবে ভাবতে পারি, চলো প্রথমে দেখা যায়। ক বর্গ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এটা বুঝতে না পারলেও ক দিয়ে কণ্ঠ আর ক দিয়ে ক বর্গের 5খানা। আবার দুটো ঠোঁট যুক্ত হলে উচ্চারিত হয় বা টাচ করে উচ্চারিত হয় প বর্গের গুলো, সুতরাং এরা হবে ওষ্ঠ, এটাও সহজ হয়ে গেল। ত থ দ ধ দন্ত ন শেষে দন্ত কথাটা চলেই যাচ্ছে, সুতরাং এরা হবে দন্তবর্ণ বা দন্তন্য বর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধা কথাটা অলরেডি চলে এসেছে, সুতরাং এরা মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ। বাকি যে চ ছ বর্গীয় জ ঝ ই এরা থাকলো, এরা হচ্ছে তালব্য বর্ণ। এখানে যে 25খানা বর্ণ রয়েছে, এই 25খানা বর্ণ উচ্চারণকালে কোথাও না কোথাও আমাদের স্পর্শ করতে হয়, সেই কারণে এরাকে একসঙ্গে স্পর্শ বর্ণ বলা হয়। তবে কোনো কোনো ব্যাকরণবিদের মতে এই 25খানার মধ্যে চ ছ বর্গীয় জ এবং ঝ এরা ঘর্ষণ ক্রিয়া করে, সেই কারণে এদেরকে ঘৃষ্ট বর্ণ তারা বলতে চেয়েছেন। ফলে 4টা যদি ঘৃষ্ট বর্ণ বলি, বাকি থাকলে 21টা, সেই 21টা হচ্ছে স্পর্শ বর্ণ। তবে বেশিরভাগ ব্যাকরণবিদের মতে স্পর্শ বর্ণ 25খানায়। এবার আমরা এই 25টি ব্যঞ্জন বর্ণকে ভাগ করব অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ইত্যাদিতে। চলো দেখা যাক। প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে আমরা অঘোষ বর্ণ বলবো। ক খ চ ছ ট ঠ ত থ প ফ এরা হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে অঘোষ বর্ণ যদি বলি আমরা, তার একটা কোড মনে রাখতে পারি। অঘোষ বর্ণের কোড হচ্ছে 12, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। বাকি থাকলো ঘোষ বর্ণ, এদেরকে উচ্চারণকালে বেশি জোর দিতে হয়। ঘোষ বর্ণ হচ্ছে তাহলে 3, 4, 5, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণটা হচ্ছে ঘোষ বর্ণ। এদের মধ্যে এবার আমরা ভাগ করব অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণতে। আমরা প্রথমত দেখে নেব এদের মধ্যে অল্প প্রাণ কোনগুলো। অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণের ক্ষেত্রে মনে রাখবো বিজোড়গুলো, মানে প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ। হ্যাঁ, আমরা কিন্তু এই পঞ্চম বর্ণ বিজোড় হলেও সেটাকে অল্প প্রাণ বলবো না। অল্প প্রাণ হচ্ছে বিজোড়গুলো। এখানে যেমন অল্প প্রাণ লেখা রয়েছে, এখানে অল্প প্রাণ লেখা রয়েছে, তাহলে অল্প প্রাণ হচ্ছে বিজোড়, মানে তাদের কোড হয়ে যাবে 13। প্রথম এবং তৃতীয় বর্গের প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ। মহাপ্রাণ, মহাপ্রাণ হচ্ছে জোড়গুলো। আমরা ভোটের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে থাকি,
বিভিন্ন দলগুলো একসঙ্গে জোট বেঁধে লড়াই করার চেষ্টা করে, সেক্ষেত্রে মহাজোট বলি ওটাকে আমরা। মহাজোট, সেখান থেকে মহাপ্রাণ, জোট বলতে জোট, তাহলে আমরা বুঝতেই পারছি যে মহাপ্রাণ বর্ণগুলো জোট স্থানে যারা রয়েছে, তার মানে 2, 4 স্থানে, দ্বিতীয় এবং চতুর্থ স্থানে যারা রয়েছে তাদেরকে আমরা মহাপ্রাণ বলবো। পঞ্চম স্থানে যারা রয়েছে তাদের উচ্চারণকালে নাকের টান আসে, একটু ভুতুড়ে টান মনে হয়। উ, ইয়, মূর্ধন্য, দন্তন, ম, এদের উচ্চারণকালে সবসময় নাকের একটা টান লক্ষ্য করা যায়, সেই কারণে এরা হচ্ছে নাসিক্য বর্ণ। যেমনটা চন্দ্রবিন্দু লাগিয়ে কোনো বর্ণ উচ্চারণ করতে হলে সেই বর্ণটাও কিন্তু নাকের টান আসে, সেই কারণে নাসিক্য ভবন তৈরি হয় সেক্ষেত্রেও। আমরা চলে আসছি অবর্গীয় ব্যঞ্জনের দিকে। অবর্গীয় ব্যঞ্জন হচ্ছে বাংলা বর্ণমালায় 14টি, অন্তস্থ জ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত। এখন এখানে একটু দেখে নেব যে 14খানা রয়েছে না 15খানা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। গুনতে তো পাচ্ছি 15খানা, কিন্তু এখানে তো হবে 14খানা। অ্যাকচুয়ালি এখানে যে ব রয়েছে, এই বটা অন্তস্থ ব, এটাকে অলরেডি আমি কেটে রেখেছি। এই ব টোটাল 50খানার মধ্যে কাউন্ট হয় না, যেহেতু এখানে একটা ব রয়েছে বর্গীয় ব, সুতরাং এই অন্তস্থ বটাকে আলাদা করে আর কাউন্ট করা হয় না, তাহলে 14খানা অবর্গীয় ব্যঞ্জন থাকলো। এই 14খানা অবর্গীয় ব্যঞ্জনের মধ্যে বিভিন্ন রকম ভাবে আমরা ভাগ করব। প্রথমে দেখে নেব অঘোষ বর্ণ কোনগুলো হবে। অঘোষ বর্ণ, এখানে একটা জিনিস প্রথমত দেখে নিই আমরা, তাহলে স্টাডিতে সুবিধা হয়ে যাবে। অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 14খানা লেটার রয়েছে, এই বকে বাদ দিয়ে বলছি, তাদের মধ্যে এই র থেকে শুরু করে ঢয় বিন্দু র পর্যন্ত এখানে যে সব বর্ণগুলো রয়েছে তাদের মধ্যে ব আপাতত বাদ, একটা ক্ষেত্রে ওকে কাজে লাগাবো। মূর্ধন্য ষ যেটা, এটা ধ্বনিগতভাবে একে কোনো স্থান দেওয়া হয় না, এটাও স্বজাতীয়, সুতরাং তালব্য শ এবং দন্ত স এই দুটো রয়েছে, এদের উচ্চারণ আমরা করি। মূর্ধন্য স্বর উচ্চারণ ধ্বনিগতভাবে হয় না, সেই কারণে একে ঘিরে রেখেছি। তাহলে অঘোষ, ঘোষ কিংবা অল্পপ্রাণ, মহাপ্রাণ এদেরকে বলতে গেলে আমি দুটো জিনিস বাদ দেবো, এখানে দুটো বর্ণ বাদ দেবো, ব এবং মূর্ধন্য স। বাকিদের ক্ষেত্রে অঘোষ বর্ণ হবে দুটো স, তালব্য স এবং দন্ত স, অঘোষ হয়ে গেল। বাকি র থেকে ঢয় বিন্দু র পর্যন্ত যে 5খানা বাঁচলো, সেই 5খানা হচ্ছে ঘোষ বর্ণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণের ক্ষেত্রে মহাপ্রাণ মাত্র দুটি। কোন কোন দুটি? হ এবং ঢয় বিন্দু র, এই দুটো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তাহলে বাকি 5টা হচ্ছে আমাদের কি? অল্প প্রাণ বর্ণ। আশা করি সুবিধা হয়ে গেল বিষয়গুলোতে। এবারে আসবো উষ্ম বর্ণ। 4টা বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়েছে এই অবর্গীয় ব্যঞ্জনগুলোর মধ্যে। কোন 4টা? 3টা স, তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স, সঙ্গে হ, এটাও কিন্তু উষ্ম বর্ণ। মনে রাখার সুবিধার জন্য সাধারণত উষ্ম, এটা উষ্ণ উচ্চারণ করলে গরম বোঝায়, গরম মানে হট, সুতরাং হ থাকবে, এভাবে মনে রাখতে পারি। এই 4টা হচ্ছে আমাদের উষ্ম বর্ণ। কোনো কোনো ব্যাকরণবিদের মতে এই মূর্ধন্য শটা যেহেতু ধ্বনিগত, এর উচ্চারণ হয় না, তাই এটাকে বাদ দিয়ে তালব্য শ, দন্ত স এবং হকে উষ্ম বর্ণ বলতে চেয়েছেন। তবে শীষ ধ্বনি, এই শীষ ধ্বনির ক্ষেত্রে তালব্য শ এবং দন্ত স, এদেরকে, এই দুটোকে শীষ ধ্বনি বলা হয়। যদি তালব্য শ, দন্ত স এবং মূর্ধন্য স অপশানে থেকে যায় একসঙ্গে, তাহলে সেটাও নেওয়া যেতে পারে শীষ ধ্বনির মধ্যে। চলে আসছি অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ মানে একদিকে বর্গীয় ব্যঞ্জনগুলো রয়েছে, আর একদিকে এইদিকে যে শীষ ধ্বনি বা উষ্ম বর্ণ এরা রয়েছে, এদের মধ্যবর্তী যে ধ্বনি কটা রয়েছে সেই ধ্বনি কটাকে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ জ, র, ল, ব, এখান থেকে শুরু করে ব পর্যন্ত এরা হচ্ছে অন্তস্থ বর্ণ। কম্পিত বর্ণ, একটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভ খুব কাঁপাতে হয়, র অনেকবার কেঁপে যাচ্ছে, তাই এটা কম্পিত বর্ণ। পার্শ্বিক বর্ণ হচ্ছে ল, ল উচ্চারণকালে শ্বাসবায়ু 2 সাইড দিয়ে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ল, পার্শ্বিক হচ্ছে ল। তাড়নজাত, তাড়ন উচ্চারণ করতে গিয়েই অলরেডি ডয়বিন্দু র রয়েছে, এর সঙ্গে আরো একটা হচ্ছে ঢয়বিন্দু র, এই দুটো হচ্ছে তাড়নজাত। অর্ধস্বর, আমরা স্বরবর্ণের অন্তর্গত অর্ধস্বর পড়েছিলাম 4টা, এখানেও ব্যঞ্জনের অন্তর্গত অর্ধস্বর হচ্ছে দুটো, অন্তস্থ জ এবং ব, অবশ্যই মনে থাকবে আমাদের। আশ্রয়ভাগী বা অযোগবাহ বর্ণ রয়েছে দুটো, যারা অন্য কাউকে আশ্রয় ছাড়া এদের উচ্চারণ করাই যায় না, এক হচ্ছে অনুস্বার এবং এক হচ্ছে বিসর্গ। থাকলো আর কয়েকখানা। অন্তস্থ অ, এটা অন্তস্থ অ অন্তস্থ জয়ের মতোই, জাস্ট বিন্দুটা আছে, এটা আলাদা করে ধ্বনিগত উচ্চারণের কথা বলা হয় না। খণ্ডত, তয়ের একটা খণ্ডিত রূপ। চন্দ্রবিন্দু যেটাকে আমরা বলবো, সেটা আনুনাসিক বর্ণ তৈরিতে সাহায্য করে শুধুমাত্র। এই ছিল আমাদের এখানকার বর্ণের বিভাজনগুলো। তরল বর্ণ বলে বর্ণ রয়েছে এখানে, তরল, তরল ব্যঞ্জন।
তরল ব্যঞ্জন কোনটা কোনটা? র এবং ল, এরা হচ্ছে তরল ব্যঞ্জন। এই তটাকে কেটে দিলেই কিন্তু র এবং ল পড়ে থাকে, সুতরাং এরা হচ্ছে তরল ব্যঞ্জন। আশা করি মনে থাকবে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে টেট, প্রচুর কাজে লাগবে। এখান থেকে বহু প্রশ্ন বিগত দিনে এসেছে, আশা করি সামনের দিনেও আসবে। শুধু টেট কেন, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও এখান থেকে কোশ্চিন আসতে পারে। এমনকি স্কুল গোয়িং স্টুডেন্ট যারা 8, 9, 10 ইত্যাদি, এইসব ক্ষেত্রেও কিন্তু প্রচুর কাজে লাগবে আশা করি। চলো এবার একটু কুইক রিভিশন আসি আমরা। তালব্য বর্ণ কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ বর্গটা হচ্ছে তালব্য বর্ণ। ওষ্ঠ বর্ণ কোনটা? উচ্চারণকালে দুটো ঠোঁটের সংযোগ হয়। লক্ষ্য করে দেখো, প, ফ, ব, ভ, ম, টাচ করছে না? নিজেও আয়না দেখে নেবে। তাহলে এরা হচ্ছে ওষ্ঠ বর্ণ। যদি বলি দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্ত, ন, দন্ত কথা আছে, সুতরাং দন্ত ন বর্ণ এরা। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, মূর্ধা বর্ণ তাহলে। অঘোষ বর্ণের কোড কত ছিল? 12। ঘোষ বর্ণের কোড কত ছিল? 3, 4, 5, 345। অল্প প্রাণ বর্ণের কোড কত ছিল? 13, বিজোড়গুলো। মহাপ্রাণ বর্ণের কোড কত ছিল? জোড়গুলো, 24। পঞ্চম বর্ণ যেটা প্রত্যেকটা বর্গে, তাদেরকে আমরা কি নাম দিয়েছিলাম? নাসিক্য বর্ণ। অবর্গীয়গুলোর মধ্যে আচ্ছা অন্তস্থ বর্ণ কোনগুলো? 4টা। অন্তস্থ জ, র, ল, ব, আশা করি মনে আছে। যদি বলি তরল বর্ণ কোনগুলো? তরল কথা ত, র, ল, তটা কেটে দাও, তাহলে র, ল, এই দুটো হচ্ছে তরল বর্ণ। পার্শ্বিক বর্ণ কোনটা? ল। তাড়ুঞ্জাত কোনটা? দুটো বিন্দুওয়ালা, ডয় বিন্দুরা এবং ঢয় বিন্দুরা। রটা বিশেষ কি? কম্পন হয় বলে কম্পনজাত, তাই না? এইভাবে আমরা কিন্তু এগুলো মনে রাখবো। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওগুলোর জন্য।